আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা শুরু করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ১৪ আর ১৪ তে রয়েছে হলো সম্ভাবনা, যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তুমি কমপক্ষে ১২ মার্ক কমন পাবে। ভাগ্য ভালো থাকলে ১৪ মার্কও পেতে পারো। যদি ছোট প্রশ্ন এখান থেকে একটা দিয়ে দেয়, তাহলে মোট ১৪ মার্ক তুমি কমন পাবে। এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। একটু মনোযোগ সহকারে দেখলে এটা পরবর্তীতে মনে হয় না আর প্র্যাকটিস করা লাগবে। তুমি এটা ক্লাস দেখার পরই তুমি সব অঙ্কগুলোই পারবে ইনশাআল্লাহ। একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে খুব সহজে বুঝতে পারবে। চলো আমরা শুরু করি। সম্ভাবনা বলতে আসলে কি বোঝানো হয়? সম্ভাবনা বলতে বোঝানো হয় কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না তার নিশ্চয়তা কতটুকু। এটা তুমি যদি সংখ্যা বা গাণিতিকভাবে প্রকাশ করতে পারো, তাহলেই সেটা সম্ভাবনা হবে। আমাদের কাজই হবে কোনো একটা ঘটনা ঘটবে কি ঘটবে না বা কতটুকু ঘটার সম্ভাবনা আছে সেটা গাণিতিকভাবে আমরা প্রকাশ করব এখানে। একটু মনোযোগ সহকারে দেখো, সম্ভাবনা পাওয়ার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সেগুলো আমরা একটু শিখে নেই, কারণ এখান থেকে যদি এমসিকিউ বা ছোট প্রশ্ন আসে, অনেক সময় ২ মার্কের জন্য এই সংজ্ঞাগুলোও দিয়ে দেয়। দেখো, প্রথমেই আমরা দেখব হলো দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা বা র‍্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বোঝায়? দেখো, কোনো একটা পরীক্ষার মধ্যে, মনে করো কোনো একটা পরীক্ষা করতেছো, এখানে তুমি সম্ভাব্য সকল ফলাফলই জানো। কিন্তু কোনো একটা একক প্রচেষ্টায় কি উঠবে বা কি ফলাফল আসবে সেটা তুমি বলতে পারতেছো না। তাহলে এই ঘটনাটাকে আমরা বলতে পারবো হলো দৈব পরীক্ষা। মানে তুমি যখন ছক্কা নিক্ষেপ করো, দেখো লুডো যখন খেলো, ছক্কার মধ্যে কয়টা পিঠ থাকে? ছক্কার মধ্যে মোট ৬টা পিঠ থাকে। দেখো, একটা পিঠের মধ্যে এরকম ১ দেওয়া থাকে, একটার মধ্যে ২ দেওয়া থাকে, একটার মধ্যে মনে করো ৩ দেওয়া থাকে, এভাবে ৩ দেওয়া থাকে। একটার মধ্যে মনে করো ৪ দেওয়া থাকবে। এটা লিখা যাচ্ছে না সব জায়গা? আমি লিখতেছি না। আর লিখতেছি না। কোথায় কোনটা থাকবে সেটা বড় কথা না। কোন পাশে ৫ থাকবে, কোন পাশে ৬ থাকবে সেটাও দেখার বিষয় না। তুমি মনে রাখবে যে এইভাবে করে এরকম ফোঁটা, ফোঁটা দেওয়া থাকে। তার মানে একটা পিঠের মধ্যে যদি ১ দেওয়া থাকে, একটার মধ্যে থাকবে ২, একটার মধ্যে থাকবে ৩, একটার মধ্যে ৪, একটার মধ্যে ৫, একটার মধ্যে ৬। তা আমি যখন ছক্কাটা নিক্ষেপ করি, আমি জানি আমি প্রতিবারই বলতে পারবো ১ থেকে ৬ এর মধ্যে কোনো না কোনোটা আসবে। এটা আমি বলতে পারবো। কিন্তু আমি প্রতিটা চেষ্টায় বা একক চেষ্টায় আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে এইবার এটাই আসবে। এইবার ২ ই আসবে। এইবার ৩ ই আসবে। এটা বলা যায় না। তাহলে এই ধরনের যে পরীক্ষাগুলো আছে সেগুলোকে বলা হয় দৈব পরীক্ষা। দৈব পরীক্ষায় সমগ্র ফলাফলটা জানা থাকে। সম্ভাব্য সকল ফলাফল জানা থাকে। কিন্তু কোনো নির্দিষ্ট প্রচেষ্টায় ফলাফলটা কি আসবে সেটা বলা যায় না। আমি আশা করব তোমরা বুঝতে পারছো দৈব পরীক্ষা কি, সংজ্ঞাগুলো মনে রাখবা। ২ মার্কের জন্য কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখো, এবার আসে হলো ঘটনা। দেখো, আমি এই ছক্কাটা মনে করি, ছক্কাটা একটু বড় করে আঁকি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই ছক্কাটা মনে করো আমি এখন নিক্ষেপ করতেছি। এই ছক্কা নিক্ষেপ করলে এখানে কি, কি ঘটনা ঘটতে পারে? ১ আসতে পারে, ছক্কার মধ্যে কি ২ আসতে পারে, ছক্কার মধ্যে ৩ আসতে পারে, ছক্কার মধ্যে ৪ আসতে পারে, ৫ আসতে পারে, ৬ আসতে পারে। এই ৬ টা ঘটনা ঘটতে পারে এখানে। দেখো, আমি যখন একটা ছক্কা নিক্ষেপ করব তখন মোট ৬ টা ঘটনা ঘটার সম্ভাবনা আছে। ১ আসা একটা ঘটনা, ২ আসা এটা একটা ঘটনা, ৩ আসা একটা ঘটনা, ৪ আসা একটা ঘটনা, ৫ আসা একটা ঘটনা, ৬ আসা একটা ঘটনা। অথবা এমনও হতে পারে জোড় সংখ্যা আসা একটা ঘটনা। আমরা একটা ঘটনা মানে যে একটাই হবে এমন কোনো কথা না। একাধিকও থাকতে পারে। যেমন জোড় সংখ্যা আসা, এটাও একটা ঘটনা। এই ঘটনার মধ্যে কয়টা জিনিস থাকবে? ২ থাকবে, ৪ থাকবে, ৬ থাকবে। বিজোড় সংখ্যা আসা একটা ঘটনা। ৩ এর গুণিতক আসা, এটাও একটা ঘটনা। তার মানে তুমি এটা মনে রাখবা যে একটা ঘটনা মানে যে একটাই ঘটনা ঘটবে এমন না। অনেকগুলো ফলাফল একত্রেও একটা ঘটনা বোঝাতে পারে। আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে ঘটনা বলতে আসলে কি বোঝানো হয়েছে। কোনো একটা অঙ্কের মধ্যে যখন তোমার যেটা বের করতে বলবে, জোড় সংখ্যা আসার সম্ভাবনা, তখন আমরা ধরে নিব যে জোড় সংখ্যা আসা একটা ঘটনা। যদি বলে ৫ আসার সম্ভাবনা কত ছক্কা নিক্ষেপে, তাহলে ৫ আসা একটা ঘটনা হিসাবে আমরা ধরব। যদি বলে একটা মুদ্রা নিক্ষেপ করছো, হেড আসার সম্ভাবনা কত, তাহলে আমরা ধরে নিব যে হেড আসা একটা ঘটনা। আর সকল ফলাফলও একটা ঘটনা। সমগ্র ফলাফলও একটা ঘটনা হতে পারে। এজন্য দেখবে সংজ্ঞার মধ্যে বলা আছে, কোন পরীক্ষার ফলাফল বা ফলাফলের সমাহারকে ঘটনা বলে। এটা তুমি মনে রাখবা, এগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি আরকি। সমসম্ভাব্য ঘটনা। দেখো, তুমি যদি একটা মুদ্রা নিক্ষেপ করো, একটা মুদ্রার মধ্যে ২ টা পিঠ থাকে। আমাদের মুদ্রার মধ্যে যদিও বিভিন্ন মানুষের ছবি বা অন্যান্য জিনিস থাকতো, এখানে মনে রাখবা মুদ্রা বলতে মুদ্রার পিঠ থাকবে ২ টা, একটা হলো হেড, একটা হলো টেল। আর যদি উল্লেখ করে দেয়, উল্লেখ করে দিলে সেটা ভিন্ন কথা। কিন্তু উল্লেখ না করলে মুদ্রা মানেই একটা পিঠে হেড থাকবে, একটা পিঠে
টেল থাকবে। দেখো এক পিঠে হেড থাকলে বিপরীত পাশে টেল থাকবে। তা একটা মুদ্রা নিক্ষেপ করলে দেখো হেড আসার সম্ভাবনা যতটুকু টেল আসার সম্ভাবনাও ততটুকু, কারণ হেডও একবার আছে মুদ্রায়, টেলও আছে একবার। তাহলে এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনাকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা। হেড আসার যতটুকু সম্ভাবনা আছে তোমার টেল আসার সম্ভাবতাও তত। তাহলে এগুলোকে আমরা সমসম্ভাব্য ঘটনা বলি। যেমন ছক্কা নিক্ষেপের মধ্যে ১ আসার যতটুকু সম্ভাবনা, ২ আসার সম্ভাবনা ততটুকু, ৪ আসার সম্ভাবনা, ৫ আসার, ৬ আসার, মানে সবগুলো আসার সম্ভাবনাই সেম। যদি সবগুলো আসার সম্ভাবনা একই থাকে, তখন আমরা সেটাকে বলি হলো সমসম্ভাব্য ঘটনা। যদি আমি তোমাকে বলি সমসম্ভাব্য নয় এরকম একটা ঘটনা আমি তোমাকে বলি, আমি যদি বলি যে ছক্কা নিক্ষেপ করছো, জোর আসার সম্ভাবনা, জোর আর তিনের গুণিতক আসার সম্ভাবনা, এই দুটা কি একই হবে? জোর আছে কয়টা? ২, ৪, ৬, ৩টা। আর তিনের গুণিতক আছে কয়টা? ২টা, ৩ এবং ৬। তাহলে আমি বলতে পারি জোর আসা এবং তিনের গুণিতক আসা এটা সমসম্ভাব্য ঘটনা না। সমসম্ভাব্য ঘটনার জন্য অবশ্যই একটা কম একটা বেশি হতে পারবে না, সবগুলো সমান হবে। এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিও, পরে লিখবা, সাথে সাথে লিখবা না, কিন্তু কখনোই আমার সাথে সাথে লিখবে না। তুমি আগে ভালো করে বুঝে নেবা, বোঝার পর প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে হোক বা আমার কাছ থেকে তুমি পিডিএফটা নিয়ে তারপর তুমি তুলে নেবা। সাথে সাথে তুলবা না কখনোই, আগে বুঝবা, যখন বুঝবা তখন তুলবা না। একই সাথে বোঝা এবং তোলা সম্ভব নয়। এখন দেখো পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলতে কি বোঝায়? যদি এমন হয় কোনো একটা দৈব পরীক্ষায় একটা ঘটনা ঘটলে যদি আরেকটা ঘটবে না এই নিশ্চয়তা আমরা দিতে পারি, তখন একটাকে আরেকটার বিচ্ছিন্ন ঘটনা বলবো। যেমন তুমি একবার মুদ্রা নিক্ষেপ করছো, হেড আসলে টেল যে আসবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আবার টেল আসলে হেড যে আসবে না এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। যখন একটা ঘটলে আরেকটা ঘটবেই না, কোনোভাবেই অন্যগুলো ঘটবে না, বা তুমি চিন্তা করো ছক্কা নিক্ষেপে ১ আসলে ২, ৩, ৪, ৫, ৬ এর কোনোটাই আসবে না, এটা নিশ্চয়তা দিতে পারি আমরা। মানে একটা ঘটনা ঘটলে যদি অন্য আরেকটা ঘটনা বা অন্য একাধিক ঘটনা না ঘটে, তখন এই যে ঘটনাগুলো এগুলোকে বলা হয় একটা আরেকটার বিচ্ছিন্ন ঘটনা। যেমন একটা মুদ্রা নিক্ষেপে টেল আসা এবং হেড আসা পরস্পরের কি ঘটনা হবে? বিচ্ছিন্ন ঘটনা হবে। বিচ্ছিন্ন ঘটনার আরেকটা নাম তুমি পাবা, একে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। দেখবা যে ইংলিশ নাম একই কিন্তু বাংলা নামটা ভিন্ন। পরে আমরা বেসিক শিখতে শিখতে সামনে গেলে পাবো, তখন দেখতে পারবে। দেখো এখানে আরো সহজভাবে লেখা আছে, পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলতে বোঝায় এমন দুটি বা তার বেশি ঘটনা যা একই সাথে ঘটা একেবারেই অসম্ভব। দুইটা একই সাথে কখনোই ঘটবে না, এটা মনে রাখো। একটি ঘটে গেলে অন্যটা কোনোভাবেই ঘটা যাবে না। অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল মানে হলো কোনো একটা দৈব পরীক্ষার মধ্যে তোমার সপক্ষের যে ফলাফলগুলো থাকবে এগুলোকে আমরা বলি হলো অনুকূল ফলাফল। সপক্ষে যে ঘটনাগুলো থাকবে, যেমন আমি যদি বলি তুমি একটা ছক্কা নিক্ষেপ করছো, মনে করো একটা ছক্কা নিক্ষেপের মধ্যে করার পর আমরা ছক্কা নিক্ষেপ করলে কি বলি? অনেক সময় আমরা চাই যে 1 পড়ুক, অনেক সময় চাই 2 পড়ুক, অনেক সময় চাই 3 আসুক। এটা কেন বলি? কারণ আরেকজনের গুটি কাটতে হবে বা তুলতে হবে, মানে একদম গুটিটা, এটার জন্য তো নির্ভর করে। তা এখন মনে করো তোমার সামনে এমন আসলো যে 2 আসলে, 4 আসলে, 6 আসলে, যে কোনো একটা আসলে অন্য একজনের গুটি তুমি কাটতে পারতেছো। যারা লুডো খেলছো তারা জানো। তা তুমি তখন চাবা যে আচ্ছা আমি যে ছক্কাটা নিক্ষেপ করতেছি ২ অথবা ৪ অথবা ৬ আসুক। মনে, মনে তুমি এটা চাবা। তার মানে তোমার সপক্ষে তখন কে? ২, ৪, ৬ যেকোনো একটা উঠলেই তোমার লাভ। তখন তুমি চাবা যে আচ্ছা আমি ছক্কাটা নিক্ষেপ করলাম যেন জোড় সংখ্যা আসে। তাহলে এই যে জোড়গুলা, এই যে জোড় যে ঘটনাগুলো এগুলো তোমার সপক্ষে। আর এই সপক্ষের যে ঘটনাগুলো বা ফলাফলগুলো এগুলাকে আমরা বলি হলো অনুকূল ফলাফল। এই ফলাফলকে আমরা বলি হলো অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল না জানলে আমরা সম্ভাবনা বের করতে পারবো না। ২ টা জিনিস জানা থাকতে হবে। মোট ফলাফলও জানা থাকতে হবে, অনুকূল ফলাফলও জানা থাকতে হবে। তাহলে আমরা সম্ভাবনা বের করতে পারবো আরকি। এবার দেখো নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস মনে রাখবা। এই যে ইংলিশ টার্মগুলো আছে না এগুলো মনে রাখবা। কারণ এইবার এই ইংলিশ টার্ম দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসছিল। স্যাম্পল স্পেস কি? অথচ নমুনা ক্ষেত্র জিজ্ঞেস করলে অনেকেই উত্তর দিতে পারতো। কিন্তু যখন স্যাম্পল স্পেস বলছে তখন অনেকেই পারে নাই। অনেকেই বুঝেই নাই এই জিনিসটা দিয়ে কি বোঝানো হয়েছে। অথচ তোমার বইয়ের মধ্যে এগুলোর ইংলিশ নাম, বাংলা নাম ২ টাই দেওয়া আছে। আমি আশা করব তোমরা এগুলো মনে রাখতে পারবে। অবশ্যই মনে রাখবে, না হলে পরীক্ষা হলে যে ঝামেলায় পড়বা। এখন দেখো নমুনা ক্ষেত্র বলতে আসলে কি বোঝায়?
মনে করো তুমি একবার ছক্কা নিক্ষেপ করছো, তাই ছক্কা নিক্ষেপ করলে মোট কি কি ঘটনা ঘটতে পারে বা মোট কতগুলো ফলাফল আসতে পারে? কি আসতে পারে দেখো, হতে পারে ছক্কার মধ্যে 1 আসছে, হতে পারে 2 আসছে, হতে পারে 3, 4, 5, 6, এই মোট 6টা যে ফলাফল আছে, এই ফলাফলগুলো যে কোনোটাই আসতে পারে ছক্কা নিক্ষেপে। তাই সম্ভাব্য সকল ফলাফল নিয়ে যদি আমি সেট গঠন করি, এটাকে বলা হয় ছক্কা নিক্ষেপে সম্ভাব্য সকল ফলাফলের সেট। আর এটাকে সাধারণত আমরা এস দিয়ে প্রকাশ করি। এই যে যেটা আমি লিখলাম, যে সেটটা আমি লিখলাম, এটাকে বলা হয় নমুনা ক্ষেত্র। তার মানে এটা একটা নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র তাহলে আমরা কি বলতে পারি? কোনো একটা দৈব পরীক্ষায় সম্ভাব্য সকল ফলাফলের বা সকল উপাদানের যে সেট, সেই সেটটাকে আমরা বলি হলো নমুনা ক্ষেত্র। আর নমুনা ক্ষেত্রের মধ্যে যে উপাদানগুলো থাকে, এই যে কমা দিয়ে দিয়ে যেগুলো আমরা আলাদা করে রাখছি, এগুলোকে বলা হয় নমুনা বিন্দু। তার মানে ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা হবে 6টা। 6টা নমুনা বিন্দুর সংখ্যা এখানে আছে। একবার ছক্কা নিক্ষেপ করলে নমুনা বিন্দুর সংখ্যা কয়টা হবে? 6টা। নিক্ষেপের পরিমাণ বাড়লে কিন্তু নমুনা বিন্দুর সংখ্যাও চেঞ্জ হবে, পরবর্তীতে এটা আমরা শিখতে পারবো। আপাতত আমি এগুলো বুঝাই, এগুলো তুমি শিখে রাখো, পরবর্তীতে বাকিগুলো শিখতে পারবে। তাহলে খেয়াল করো, সাধারণত স্যাম্পল স্পেসকে এস দিয়ে প্রকাশ করা হয়, তার মানে নমুনা ক্ষেত্রকে এস দিয়ে প্রকাশ করা হয়। আর নমুনা বিন্দুকে তুমি এমনি সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করবে, আলাদাভাবে প্রকাশ করবে না। তুমি শুধু মনে রাখো যে স্যাম্পল পয়েন্ট, এটা হলো নমুনা বিন্দুর ইংলিশ নাম। আমি আশা করবো তুমি নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু বুঝতে পারছো। দেখো বলছে কোন দৈব পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল নিয়ে গঠিত সেটকে নমুনা ক্ষেত্র বলে। আর নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে ফলাফলের নমুনা বিন্দু বলা হয়। এগুলো কাজে লাগবে, এটা মনে রাখবা। এবার দেখো, বলছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, এটা হলো সূত্র। দেখো যদি তোমাকে বলে যে কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা বের করো, তাহলে আমরা এভাবে করবো। একটু লক্ষ্য করো, আমরা ছক্কা নিক্ষেপে কিছু প্রশ্ন সমাধান করলে এটা বুঝতে পারবা। মনে করো একবার ছক্কা নিক্ষেপ করলে আমরা নমুনা বিন্দুর সংখ্যা পাচ্ছি হলো, মানে নমুনা ক্ষেত্র পেয়েছিলাম হলো 1, 2, 3, 4, 5, 6, এই তো। এগুলো হচ্ছে ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা। তাহলে আমি বলতে পারি নাম্বার অফ এস মানে ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দুর সংখ্যা। খেয়াল করো, সেটের মধ্যে পড়ছিলাম আমরা, সেট যখন করাই তখন আমরা কিন্তু পড়েছিলাম যে কোনো একটা সেটের উপাদান সংখ্যাকে নাম্বার অফ ওইটা দিয়ে প্রকাশ করা হয়। যদি এ হলো একটা সেট হয়, এটার উপাদান যদি এ বি সি হয়, আমরা শিখেছিলাম যে নাম্বার অফ এ বলতে বোঝায় এখানে কতগুলো উপাদান আছে সেটা। উপাদান কয়টা আছে? 3টা। তাহলে নাম্বার অফ এ হবে হলো এখানে 3। তাহলে আমরা এটা লিখতে পারবো। তাই এখানে নাম্বার অফ এস বলতে আসলে কি বোঝানো হচ্ছে? 6 বোঝানো হচ্ছে। 1 2 3 4 5 6, 6টা আছে, তাহলে এখানে 6 হবে। এখন আমি যদি ধরে নেই যে জোড় সংখ্যা আসার মনে করো ঘটনা, জোড় সংখ্যা আসার ঘটনা, এটা মনে করো এ, ধরে নিলাম জোড় সংখ্যা আসার ঘটনা হলো এ। তাহলে এখানে নাম্বার অফ এ সমান কত আসবে? দেখো জোড় সংখ্যা কয়বার আছে? 2 4 6, 3 বার না? তাহলে নাম্বার অফ এ হবে কত? 3। তাহলে এই যে সম্ভাবনার যে সূত্রটা বলতেছে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, তো এখন আমি যদি পি অফ এ এভাবে লিখি, মানে প্রবাবিলিটি অফ এ, এ কি? এ হলো জোড় সংখ্যা আসার ঘটনাকে আমরা এ দিয়ে প্রকাশ করতেছি, এ ধরে নিয়েছি আর কি। তাহলে আমি বলতে পারবো প্রবাবিলিটি অফ এ বা জোড় সংখ্যা আসার সম্ভাবনা সমান হলো নাম্বার অফ এ, মানে জোড় সংখ্যা আসার উপাদান সংখ্যা, ডিভাইডেড বাই নাম্বার অফ এস, মানে মোট সম্ভাব্য সকল ফলাফল নিচে যাবে। অনুকূল ফলাফল উপরে, সম্ভাব্য সকল ফলাফল নিচে। তো এখানেই আর কি সূত্র, এটা উক্ত ঘটনার অনুকূল ফলাফল উপরে, সমগ্র সম্ভাব্য ফলাফল যাবে হলো নিচে। তাহলেই আমরা সম্ভাবনা পেয়ে যাবো। যে কোনো অঙ্কের সম্ভাবনা আমরা খুব সহজে বের করতে পারবো। তাহলে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত দেখি? এটার মান হলো 3, আর মোট উপাদান কয়টা? 6। 6 দিয়ে দিলাম, এখানে কাটাকাটি করলে 1/2। এটা এইভাবে প্রকাশ না করে আমরা এইভাবে প্রকাশ করতে পারতাম, প্রবাবিলিটি অফ জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে জোড় সংখ্যা কয়টা আছে? 3টা। আর মোট ফলাফল কয়টা? ছক্কা নিক্ষেপ যেহেতু, তাহলে 6। এভাবে লিখতে পারবো। আমরা মন চাইলে এটাও লিখতে পারবো যে ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা,
ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা ওইখানে 3/6 এভাবে সরাসরি লিখে দিলে হয়ে যেত। এটা সমস্যা না, তুমি যে কোনো ভাবে লিখতে পারো। এভাবে লিখো বা এইভাবে লিখো বা এইভাবে ধরে নিয়ে লিখো, এটা তোমার ইচ্ছা। যেভাবে তোমার পছন্দ হবে তুমি ওইভাবেই করবে। এখন সম্ভাবনার কিছু প্রশ্ন, মৌলিক জিনিস আছে যেগুলো কখনোই পরিবর্তন হবে না। এগুলো একটু মনে রাখবা। এগুলো দিয়ে এমসিকিউ আসে। এগুলো খুব ভালো করে মনে রাখবা। আচ্ছা, কোনো পরীক্ষণে কোনো ঘটনা ঘটার অনুকূল ফলাফল সর্বনিম্ন 0। দেখো, আমি যদি তোমাকে বলি ছক্কা নিক্ষেপ করছো, 7 আসার সম্ভাবনা কত, বা 8 আসার সম্ভাবনা কত, বা 10 আসার সম্ভাবনা কত, তুমি বলো। ছক্কা নিক্ষেপে কখনো 7 আসে? 7 আসে একবারও এখানে? তাহলে কোনো একটা ফলাফলের মধ্যে, মোট ফলাফলের মধ্যে অনুকূল ফলাফল সর্বনিম্ন কত হতে পারে? 0 থাকবে না। ঋণাত্মক সংখ্যক থাকবে, এরকম ঘটবে কখনো? না। ঋণাত্মক সংখ্যক থাকার তো কোনো সুযোগ নাই। তাহলে এই জন্য মনে রাখবা, অনুকূল ফলাফল সর্বনিম্ন হতে পারে 0। আর যদি অনুকূল ফলাফল সর্বনিম্ন 0 হয়ে যায়, তখন সম্ভাবনার মান কিন্তু 0 হয়ে যাবে। কেন? দেখো, অনুকূল ফলাফল, এই যে অনুকূল ফলাফল কি উপরে না? অনুকূল ফলাফলের জায়গায় তুমি যদি 0 দাও, তা 0 বাই কিছু একটা ফলাফল কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ মোট ফলাফল তো আর 0 হবে না। 0 কে 0 দিয়ে ভাগ দিলে অনির্ণয় হয়, কিন্তু 0 কে 0 বাদে যা দিয়েই ভাগ করি ফলাফল কি হবে? 0ই হবে। তার মানে এই জন্য মনে রাখবা যে অনুকূল ফলাফল সর্বনিম্ন 0। আর যখন অনুকূল ফলাফল 0 হবে, তখন সম্ভাবনার মান 0 হয়ে যাবে। এটা মনে রাখবা। এবার দেখো সর্বোচ্চ কত হতে পারে। সর্বোচ্চ হতে পারে কয়টা? 6টা। যেমন দেখো, ছক্কা নিক্ষেপে সর্বোচ্চ 6টা আছে না এখানে? মোট ফলাফল 6টা আছে। তাহলে অনুকূলে সর্বোচ্চ কয়টা হতে পারে? 6টাই হতে পারবে, এর বেশি হতে পারবে না। তাহলে আমি বলতে পারি ছক্কা নিক্ষেপে তোমার অনুকূলে ফলাফল 6টি। তাহলে যে কোনো একটা দৈব পরীক্ষার মধ্যে সম্ভাব্য সকল ফলাফলের পরিমাণটাই সর্বোচ্চ অনুকূলে ফলাফল হতে পারে একবার। তাহলে দেখো, সমগ্র সম্ভাব্য ঘটনাবলী যা যা আছে, ওইটার মানই সর্বোচ্চ হতে পারবে হলো অনুকূলে ফলাফল। তার মানে অনুকূলে ফলাফল যদি সম্ভাব্য সকল ফলাফলের সমান হতে পারে, তাহলে এটার মান হয়ে যাবে কত? তখন 1 হয়ে যাবে। কারণ এখানেও ফলাফল যা, এটা আর এটা সমান হয়ে যাবে তখন। যেমন আমি যদি তোমাকে বলি ছক্কা নিক্ষেপ করছো, 7-এর ছোট সংখ্যা আসার সম্ভাবনা কত? ছক্কা নিক্ষেপে 7-এর ছোট সংখ্যা আসার সম্ভাবনা কত? আচ্ছা, আমাকে বলো। 7-এর ছোট সংখ্যা কয়টা আছে এখানে? 6টাই তো 7-এর ছোট। তাহলে অনুকূল ফলাফল কয়টা হবে তখন? 6টা। তখন অনুকূল ফলাফল 6, মোট ফলাফলও 6। ফলাফল তখন 1 চলে আসবে। তাহলে আমি বলতে পারি, যেহেতু সর্বনিম্ন 0 হচ্ছে আর সর্বোচ্চ কত? 1। তাহলে আমি বলতে পারি যে কোনো সম্ভাবনার মান সর্বনিম্ন হতে পারবে 0 বা 0 এর সমান, আর সর্বোচ্চ হতে পারবে 1 বা 1 এর সমান। তার মানে সম্ভাবনার সীমা হলো এটা। 0 বা 0 থেকে বড়, 1 বা 1 থেকে ছোট। এর মধ্যবর্তী ঘোরাফেরা করবে। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। দেখো, 2টা বিশেষ ঘটনা এখানে দেওয়া আছে। একটা হলো নিশ্চিত ঘটনা, একটা হলো অসম্ভব ঘটনা। নিশ্চিত ঘটনা মানে হলো অনুকূল ফলাফল যদি 0 থাকে, মানে যেটা ঘটবেই না, কখনোই ঘটবে না, সেটাকে আমরা বলি হলো অসম্ভব ঘটনা। আর যেটা নিশ্চিত 100% শিওর ঘটে যাবে, সেটাকে বলা হয় অসম্ভব নিশ্চিত ঘটনা আর কি। দেখো, নিশ্চিত ঘটনা আর অসম্ভব ঘটনা, এই দুটা জিনিস কি? নিশ্চিত ঘটনা মানে এটা একদম 100% শিওর এটা ঘটবেই, সেটা হলো নিশ্চিত ঘটনা। যেমন একটু আগে আমি উদাহরণ দিলাম যে ছক্কা নিক্ষেপে 7-এর ছোট সংখ্যা আসার সম্ভাবনা। 7-এর ছোট সংখ্যা আসার সম্ভাবনা ছক্কা নিক্ষেপে। ছক্কার মধ্যে যা সংখ্যা আছে 1, 2, 3, 4, 5, 6 সবই তো 7-এর ছোট। তাহলে অনুকূলে ফলাফল কি? 6টা না? তাহলে যখন সমগ্র সকল ফলাফলই অনুকূলে থাকে, তখন ওই সম্ভাবনার মান 1 হয়। আর যখন সম্ভাবনার মান 1 হবে, সেটাকে আমরা বলি হলো নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সবসময় সম্ভাবনার মান 1 হয়। যেমন তুমি যদি মুদ্রা নিক্ষেপ করো, মুদ্রা নিক্ষেপে হেড অথবা টেল আসার সম্ভাবনা। হেড অথবা টেল, এটা আসার সম্ভাবনা কি হবে? 1 হবে।
কারণ হেড আসলেও চলবে, টেল আসলেও চলবে। তাহলে অনুকূলে দুইটাই। তাহলে এগুলোকে বলা হয় নিশ্চিত ঘটনা। এখন অসম্ভব ঘটনা কি? মানে যেটা ঘটবেই না। আমি যদি তোমাকে বলি ছক্কা নিক্ষেপ করছো, ৮ আসার সম্ভাবনা কত? ছক্কার মধ্যে কি ৮ থাকে? তাহলে অনুকূল ফলাফল কি ০? তাহলে অনুকূল ফলাফল হবে ০, মোট ফলাফল 6। তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাবে? এখানে 0 হয়ে যাবে। অথবা আমি যদি বলি যে আগামীকাল সূর্য দক্ষিণ দিকে উদিত হবে, এটাও অসম্ভব ঘটনা। এটা ঘটবে না, কারণ এই যাবৎকাল কোনোদিন এটা ঘটে নাই। তাহলে এটা ঘটবে না। তাহলে এটা হচ্ছে অসম্ভব ঘটনা। আর এই অসম্ভব ঘটনার মান কিন্তু 0। এগুলো এমসিকিউ আসবে, একটু মনে রেখো। পূরক ঘটনা একটু খেয়াল করো। পূরক বা পরিপূরক ঘটনা, এটাকে পরিপূরকও বলা হয় বা কমপ্লিমেন্টারি ইভেন্টও বলে আর কি। মানে পূরক ঘটনা বলতে পূরক সেট ছিল না। মনে করো একটা সার্বিক সেট যদি 1 2 3 4 5 6 হয়, আর মনে করো এ একটা ঘটনা যেটা হলো জোড় সংখ্যা আসার ঘটনা, মনে করো 2 4 6। এখন আমি যদি বলি এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্টারি, বা একই তো, পূরক, দুটোই পূরক। এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় ইউ থেকে এ বাদ, ইউ থেকে এ বাদ গেলে কত আসবে? 2 4 6 বাদ গেলে হবে হলো 1 3 5। এই তো, একটু লক্ষ্য করো। তাহলে এর পূরক সেট হলো এ প্রাইম বা এর উপর সি দাও, এটা। তাই সম্ভাবনার ক্ষেত্রে দেখো, আমরা বলতে পারি এটা যদি জোড় সংখ্যা আসার ঘটনা হয়, এটা কি জোড় সংখ্যা আসার ঘটনা, তাহলে এটা হচ্ছে জোড় না আসার ঘটনা। জোড় না আসার ঘটনা মানে মাথার উপর সি দিলে বা পূরকের যে চিহ্নটা আছে এটা দিলে এটা যা হবে এটা তার বাহিরের সবকিছু হবে। এটা যদি জোড় হয় এটা জোড় বাদে, এটা যদি 3-এর গুণিতক হয় এটা 3-এর গুণিতক বাদে, এটাই তো বোঝায়। এই যে এ এবং এ প্রাইম, এই দুইটাকে একটা আর একটার পরিপূরক ঘটনা আমরা বলতে পারি বা পূরক ঘটনা বলতে পারি। এই ইউকে যদি আমি ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দুর সাথে তুলনা করি, এটাকে স্যাম্পল স্পেস এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমি বলতে পারি এই এ এবং এ প্রাইম, এ এবং এ প্রাইম যদি ইউনিয়ন করি তাহলে সবসময় কার সমান হয়? এস এর সমান হয়। তাহলে আমি বলতে পারি যে এর উপাদান সংখ্যা আর এ প্রাইমের উপাদান সংখ্যা যদি আমি যোগ করি তাহলে সবসময় এস এর উপাদান সংখ্যার সমান হবে। এটা দেখো, তোমাদের কিন্তু জানার কথা, এর উপাদান সংখ্যাকে নাম্বার অফ এ দিয়ে প্রকাশ করা হয়। মানে এর মধ্যে কতগুলো উপাদান আছে সেটাকে বোঝানো হয় নাম্বার অফ এ দিয়ে। এ প্রাইমের মধ্যে উপাদান কতগুলো আছে সেটাকে নাম্বার অফ এ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। এখন আমি যদি সবাইকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করি, সবাইকে যারা যারা আছে সবাইকে নাম্বার অফ এস দ্বারা ভাগ করব, এটাকেও প্রতিটা পদকে নাম্বার অফ এস দ্বারা ভাগ। তাহলে এখানে কি ঘটতেছে দেখো তো, নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস, জোড় সংখ্যা আসা, এটা মোট উপাদান সংখ্যা। দেখো তো সম্ভাবনার সূত্র কি? মোট ফলাফল নিচে, অনুকূলে ফলাফল উপরে গেলে সেটা সম্ভাবনা বলে না? তাহলে এটা জোড় সংখ্যা আসার সম্ভাবনা। তাহলে আমি এইটাকে প্রকাশ করতে পারি, যেহেতু এ আছে, ঘটনাটাকে আমরা এ দিয়ে সূচিত করছি, তাহলে আমরা এটাকে বলতে পারি এ আসার সম্ভাবনা। দেখো এটাকে কিন্তু এ আসার সম্ভাবনা বোঝায়। আর এটা দিয়ে বোঝায় কি? এ প্রাইম আসার সম্ভাবনা। দেখো উপরে এ প্রাইম আছে, অনুকূল ফলাফল হচ্ছে এ প্রাইম, আর নিচে মোট ফলাফল। তাহলে এ প্রাইম আসার সম্ভাবনাকে আমরা প্রকাশ করি পি অফ এ প্রাইম দিয়ে। আর ডান পাশে পুরাটা দুইটা কেটে যাবে, কেটে গেলে কত হয়? 1। এটাই হলো পূরক। দেখো একটা আর একটা পুরো পরিপূরক ঘটনা। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে দেখবা যে কোনো একটা ফলাফল আমরা বের করতে গেলে সরাসরি বের করা খুবই কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব? পরিপূরক ঘটনা দিয়ে খুব সহজেই বের করে নিতে পারবো। অঙ্ক করার সময় বুঝতে পারবো। যখন পুরো বইয়ের অঙ্ক সৃজনশীল করাবো তখন তুমি এগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত ধারণা রাখো। এখন তো আমি বুঝাচ্ছি, এগুলো তুমি কিছুক্ষণ পরে ভুলে যাবে। কিন্তু যখন অঙ্ক করাবো তখন যদি আমি বলি তখন মনে পড়লেই চলবে। তোমার একেবারে মুখস্থ রাখতে হবে এখনই এমন না, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এটা। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা এবং তার পূরক ঘটনার সম্ভাবনার যোগফল সবসময় 1 হয়। এটা এখানে পূরক ঘটনার সংজ্ঞা তোমার যাবে না, পূরক ঘটনার সংজ্ঞা তোমার কাছে জানতে চাবে না, কিন্তু তোমার এটা জানা থাকতে হবে, এটা অবশ্যই তোমার জানা থাকতে হবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবো যে এই দুটার কাজ কি মূলত। দেখো আমি তোমাকে বললাম যে বলতো এই যে ছক্কা নিক্ষেপে জোড় আসার সম্ভাবনা কত? জোড় আসার সম্ভাবনা কত আসতেছে? এখানে 3/6। দেখো অনুকূল ফলাফল 3টা, মোট ফলাফল
6টা, তাহলে কত আসতেছে 1/2 না? এখন যদি আমি তোমাকে বলি জোড় না আসার সম্ভাবনা কত? এই না আসার সম্ভাবনা তুমি 2 ভাবে বের করতে পারো। কিভাবে? জোড় বাদে বাকি কয়টা আছে? 1, 2, 3, 3টা। মানে জোড় নয় এরকম সংখ্যা আছে 3টা। আর মোট কতগুলো আছে ফল? 6টা। কাটাকাটি করো 1/2। তাহলে জোড় না আসার সম্ভাবনাও এটা। আবার জোড় আসার সম্ভাবনাও এটা। এখন কেউ যদি চাইতো যে আচ্ছা জোড় আসার সম্ভাবনা এবং জোড় না আসার সম্ভাবনা এটা তো একটা আরেকটার পরিপূরক ঘটনা বা পূরক ঘটনা। তাহলে এই ২ টার যোগফল তো 1 হয়। তা আমি যদি না আসার সম্ভাবনা বের করতে চাই, এই না আসার সম্ভাবনা বের করতে চাচ্ছি, তাহলে 1 থেকে এটাকে ডানে পাঠিয়ে দিই। তাহলে P of A, তাহলে না আসার সম্ভাবনা মানে 1 মাইনাস আসার সম্ভাবনা। তা আমি তো এইখান থেকে 1 থেকে এটা বাদ দিলেই আমি না আসার সম্ভাবনা পেয়ে যেতাম। অনেক সময় দেখবা যে তোমার এমন আসবে সামনে। তুমি ওই জিনিসটা হওয়ার সম্ভাবনা তুমি জানো না। কিন্তু না হওয়ার সম্ভাবনা জানো। তাহলে তুমি কি করবা? ১ থেকে না হওয়ার সম্ভাবনা বাদ দিয়ে দিবা, তাহলে হওয়ার সম্ভাবনাটা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? যেমন আমি মনে করলাম তোমাকে বললাম আমি তোমাকে খাওয়াবো। খাওয়ানোর সম্ভাবনা আমি বলতেছি না কতটুকু। কিন্তু না খাওয়ানোর সম্ভাবনা আমি 100% দিয়ে দিলাম। আমি তোমাকে খাওয়াবো কিন্তু না খাওয়ানোর সম্ভাবনা 100%। এখন কি তোমার বুঝতে বাকি আছে স্যার খাওয়াবে না? এটা কিন্তু বুঝতে বাকি নাই। কেন? কারণ তুমি জানো খাওয়ানো এবং না খাওয়ানোর সম্ভাবনার যোগফল হয় ১ বা ১০০%। ১ মানে কিন্তু ১০০%। ১ মানে ১০০%। ১০০% মানে কি ১০০/১০০ না? তা কাটাকাটি করলে তো 1 ই হয়। তাহলে মনে রাখবা এখানে 1 এর জায়গায় কিন্তু ১০০% ও থাকতে পারে। এটা সমস্যা না। তা আমি বললাম যে আমি তোমাদেরকে খাওয়াবো আজকে। কিন্তু না খাওয়ানোর সম্ভাবনা 100%। তার মানে বুঝছো যে স্যার মিথ্যা বলছে, স্যার আসলে খাওয়াবে না। কারণ না খাওয়ানোর সম্ভাবনা 100% হলে খাওয়ানোর সম্ভাবনা কত? 0। কিন্তু আমি যদি বলতাম না খাওয়ানোর সম্ভাবনা 90%, তুমি বুঝে ফেলতে আচ্ছা তাহলে খাওয়ানোর সম্ভাবনা 10%। এই যে হ্যাঁ এবং না এই ২ টা হচ্ছে একটা আরেকটার পরিপূরক। এটা কাজে লাগবে। অঙ্কের সময় বিস্তারিত আরো বুঝিয়ে দেব। তুমি আপাতত শুধু এটা মনে রাখো যে কোনো একটা ঘটনা ঘটার এবং না ঘটার সম্ভাবনার যোগফল ১। এটুকু জানলেই চলবে। অন্য কিছু লাগবে না। এইবার দেখো বর্জনশীল ঘটনা। এগুলোর মধ্যে সবচেয়ে বিভ্রান্ত হয় বাচ্চারা। দেখো কোথায় যোগ করব, কোথায় গুণ করব, কোথায় কি করব এটাই বুঝি না। এটাই মূল প্রশ্ন সবার থাকে। তো তুমি একটু ভালো করে খেয়াল করো। আমি ১ম এ শুরুতেই বলে নিয়েছিলাম যে দেখো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এটার ইংলিশটা চিনে রাখো। দেখবে যে আরেকটা জায়গায় যে এটা আমরা পাবো। বিচ্ছিন্ন যখন শিখাই, তোমার বইয়ের মধ্যে ওটা আছে এজন্য আমি ওটা শিখিয়েছি। কিন্তু এটা আমাদের বেশি কাজে লাগবে। বর্জনশীল ঘটনা বা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বর্জনশীল ঘটনা মানে কি? মানে একই সাথে ২ টা ঘটবে না। একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকবে না। একটা ঘটলে আরেকটা ঘটবে না। এটা নিশ্চিত। দেখো একটা ঘটনা মনে করো A, আরেকটা ঘটনা মনে করো B। এরা জীবনেও কোনোদিন একসাথে ঘটতে পারবে না। একই সাথে ২ টা ঘটনা কক্ষনোই ঘটবে না। সেই ঘটনাটা A না মনে করে আমি যদি মনে করি এটা মুদ্রা নিক্ষেপে একটা হলো হেড আর একটা হলো টেল। তাই হেড আর টেল একই সাথে কোনোদিন আসতে পারবে? আমি যদি মনে করি আমার বাসার বিদ্যুতের সুইচ, সুইচ অন এবং অফ এই যে ২ টা, এই ২ টা কিন্তু একই সাথে কখনো ঘটবে না। আমি কি বলতে পারি আমার ফ্যানটা অন অফ ২ টাই আছে এখন বা ২ টার মাঝামাঝি আছে? এটা সম্ভব না। একই সাথে অন অফ কিভাবে থাকে? লাইট হয় অন থাকবে না হলে অফ থাকবে। একই সাথে অন অফ হবে না। ঠিক একইভাবে হেড আসবে অথবা টেল আসবে। একই সাথে ২ টা ঘটবে না। ক্রিকেট খেলার মধ্যে টস করতে যেয়ে এখন দেখা যাচ্ছে ২ দলই জিতে গেছে টসে। এটা কি কখনো ঘটবে? ২ টা পিটি আসবে, হেড টেল ২ টা পিটি আসবে। এটা তো অসম্ভব। তার মানে এই যে এই ধরনের ঘটনাকে বলা হয় বর্জনশীল ঘটনা। একটা আরেকটাকে বর্জন করতেছে। হেড টেলকে বর্জন করতেছে, টেল হেডকে বর্জন করতেছে। বলছে, "তুই আসলে আমি আসব না। আমি আসলে তুই আসব না।" কোনোভাবেই আসবে না ২ টা। তাহলে এই যে বলা হয় বর্জন করতেছে একটা। এই ধরনের ঘটনাকে বলা হয় বর্জনশীল ঘটনা। আর যদি বর্জনশীল ঘটনা হয় ২ টা তাহলে অথবা থাকলে যোগ করতে হয়। এটা মাথার মধ্যে ঢুকায় রাখো। আর সেটের ক্ষেত্রে অথবা মানে হলো ইউনিয়ন। অথবা মানে হলো ইউনিয়ন। আর এবং মানে হলো ইন্টারসেকশন। এটা মনে রাখবা। অথবা মানে ইউনিয়ন, এবং মানে হলো ইন্টারসেকশন। সেটের মধ্যে এটা তোমরা যদিও জানো, তারপর আমি আবার একবার বলে দিলাম। তাই এখানে আমি বলছি A অথবা B। কোথাও তোমার সামনে এটা থাকতে পারে। P of A ইউনিয়ন B থাকতে পারে। কোনো সমস্যা নাই। ২ টার মধ্যে কোনো পার্থক্য নাই। বিন্দু মাত্র পার্থক্য নাই। ২ টা দিয়ে একই অর্থ প্রকাশ করা হয়।
এটা একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবা। আমি যদি তোমাকে বলি ছক্কা নিক্ষেপ করছো, ছক্কা নিক্ষেপ করছো, এখন আমি বললাম 5-এর গুণিতক, 5-এর গুণিতক অথবা 3-এর গুণিতক আসার সম্ভাবনা কত? 3-এর গুণিতক আসার সম্ভাবনা। এখন তুমি আগে দেখবা এই দুটা একটা আরেকটাকে বর্জন করতেছে কিনা। তুমি দেখবা 5-এর গুণিতকের মধ্যে 3-এর গুণিতক থাকতে পারবে, দূরে গেলে পারবে, যেমন 15, 5-এরও গুণিতক, 3-এরও গুণিতক। কিন্তু এখানে বলা হয়েছে ছক্কা নিক্ষেপে। এখন ছক্কা নিক্ষেপের মধ্যে উপাদান আছে হলো তোমার হলো 1 2 3 4 5 6। তাই এই 6টার মধ্যে, প্রথম 6টার মধ্যে 5-এর গুণিতক আছে শুধু 5, এটা, আর 3-এর গুণিতক আছে হলো 3 6। তা এখানে দেখো এইগুলার মধ্যে একটা আরেকটাকে বর্জন করতেছে, কোনো মিল নাই, কোনো কমন নাই, ইন্টারসেকশন ফাঁকা। এই যেখানে দেওয়া আছে দেখো ইন্টারসেকশন হবে ফাঁকা, 0। এর মানে কিন্তু ইন্টারসেকশন, দেখো এবং মানে কি ইন্টারসেকশন না? তাহলে এ ইন্টারসেকশন বি এটা হলো মূলত ফাঁকা সেট। আর যখন এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট হবে, তখন আমি যদি বলি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত হবে? উপাদানই তো নাই, তাহলে কত হবে? 0 হবে। এই যে এটা এখানে লিখে রেখেছি কিন্তু দেখো। তাই এখন তোমাকে যদি বলা হয় এটার মান কত হবে, তুমি দুই ভাবে করতে পারবা, যে আচ্ছা 5-এর গুণিতক হলেও চলবে অথবা 3-এর গুণিতক হলেও চলবে। এটা 5-এরও গুণিতক নয়, 3-এরও গুণিতক নয়, বাদ। এটাও 5-এর গুণিতক নয়, 3-এর গুণিতক নয়, বাদ। এটা, হ্যাঁ, এটা 3-এর গুণিতক, নেওয়া যাবে। তাহলে অনুকূলে একটা পাইলাম 3। এটা 5-এর গুণিতক না, 3-এর গুণিতক না, বাদ। এটা, হ্যাঁ, এটা 5-এর গুণিতক, নেওয়া যাবে। এটা 3-এর গুণিতক, নেওয়া যাবে। তারপরে কয়টা আসলো এখানে? মোট 3টা। তাহলে অনুকূলী ফলাফল আসতেছে 3টা। আর মোট কয়টা? 6টা। তা এটা গেল একটা পদ্ধতি, এই সূত্র ছাড়া তুমি সরাসরি উপাদানগুলো দেখে তুমি এটা বললে আর কি। এখন তুমি যদি বলো স্যার এটা তো আপনি সূত্রই লিখে দিচ্ছেন যে বর্জনশীল যেহেতু, সূত্র দিয়ে করি কিভাবে? 5-এর গুণিতক কয়টা আছে এখানে? 5-এর গুণিতক আছে একটা, তাহলে সেটা আসার সম্ভাবনা কত? 1/6 যোগ, এবার 3-এর গুণিতক আছে কয়টা? 2টা, 3 আর 6, তাহলে 2/6, এই দুটো যোগ করে এটাই আসবে, এটাই আসবে। তাহলে যোগ করলে 6, 1 + 2, তাহলে 3/6, কাটাকাটি করে কত হবে? 1/2। তার মানে তুমি মনে রাখো যে বর্জনশীল যদি হয় তাহলে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করা যাবে এখানে। এখন এই সূত্রটা কিভাবে আসে দেখো, আমরা প্রতিপাদন করতে পারবো। আমি আশা করবো তোমরা এটা, আচ্ছা দেখ আমি এখানেই লিখে দিই, একটু লক্ষ্য করো। এটা দেখো তো চেনা চেনা লাগে কিনা, এই যে এটা এটা দেখে চেনা চেনা লাগে কিনা কিছুটা। আমি চেনা চেনা লাগাচ্ছি, দেখো। মনে করো, মনে কি পড়ে যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এরকম একটা সূত্র আমরা শিখেছিলাম সেটের মধ্যে। এ ইউনিয়ন বি এর সূত্র ছিল কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। উপাদান সংখ্যা গণনা করার নিয়ম ছিল এটা। দেখো একটা সার্বিক সেট, এটা মনে করো ইউ, এর মধ্যে দুইটা সেট মনে করো আছে, একটা এ একটা বি। এটা যেহেতু বর্জনশীল, একটা আর এ বি কে বর্জন করতেছে, কোনো মিল থাকবে না, কোনো কমন। ও যেখানে ও সেখানে নাই, বলবে তুই এখানে আছিস, যা আমি দূরে। আর বর্জনশীল না হলে একটা আর একটাকে ছেদ করে যেত। তার মানে ইন্টারসেকশন, এই দুইটার ইন্টারসেকশন কিন্তু ফাঁকা। এই দুইটার ইন্টারসেকশন অবশ্যই ফাঁকা হবে, ফাঁকা সেট, ফাঁকা সেট হবে, এটা মনে রাখো। তাই এখানে যদি তুমি যোগ করতে চাও, তাই ওই সূত্র অনুসারে দেখো, আমি এক কাজ করি, উভয় পক্ষকে নাম্বার অফ এজ দ্বারা ভাগ করি। নাম্বার অফ এজ দ্বারা এটাকেও ভাগ, নাম্বার অফ এজ দ্বারা এটাকেও ভাগ, নাম্বার অফ এজ দ্বারা এটাকেও ভাগ, এটাকেও ভাগ। প্রত্যেকটাকে নাম্বার অফ এজ দ্বারা আমি ভাগ করলাম। এখন দেখো, নাম্বার অফ এ ইউনিয়ন বি ডিভাইডেড নাম্বার অফ এস, এর মানে কিন্তু পি অফ এ ইন্টার এ ইউনিয়ন বি, মানে এ ইউনিয়ন বি হওয়ার সম্ভাবনা। বারবার খেয়াল করো, উপরে যায় অনুকূল ফলাফল, দেখো উপরে যায় অনুকূল ফলাফল, নিচে যায় মোট ফলাফল। একটু আগে আমি এখানে দেখিয়েছিলাম, দেখো উপরে যদি নাম্বার অফ এ হয় তাহলে এটা পি অফ এ হবে, উপরে নাম্বার অফ বি হলে উপরে এখানে হবে পি অফ বি। তাহলে ওই চিন্তা করে আমি এটাকে বলতে পারি এটা পি অফ এ ইউনিয়ন বি, আর এটা হবে পি অফ এ, এটা হবে পি অফ বি।
পি অফ বি। আর এটা তো জিরো, এটা কিন্তু ফাঁকা সেট। দেখো এটা ফাঁকা সেট হবে, তাহলে এর উপাদান সংখ্যা শূন্য, শূন্য বাই কিছু একটা মানে শূন্য, এটা বাদ। তাহলে এটাই শুধু এটা চলে আসে যে এখান থেকে এভাবে। আমি আশা করবো বুঝতে পারছো। এখন যদি এটা বর্জনশীল না হয়, অবর্জনশীল হতো, যদি একটা আর একটার মধ্যে ঢুকে যেত, মানে কমন উপাদান যদি রয়ে যেত, তখন কি হতো একটু খেয়াল করো, একটু লক্ষ্য করো। এটা মনে করো, একটু লক্ষ্য করো, এটা এ, এটা বি, এটা কিন্তু আর বর্জন করে না একটা আর একটাকে। কমন অঞ্চল আছে, যেখানে কমন অঞ্চল আছে, এই কমন অঞ্চলটাকে আমরা জানি এ ইন্টারসেকশন বি বলা হয়। এখানে কিন্তু আর এ ইন্টারসেকশন বি কিন্তু ফাঁকা নাই, কিছু একটা আছে, এই জন্যই তো একটা আর একটার মধ্যে ছেদ করছে, ছেদ সেট এটা হয়ে গেছে। তার মানে এটা কিন্তু অবর্জনশীল হবে, এটা একটা আর একটাকে বর্জন করে নাই। তা এই ক্ষেত্রে তোমাকে যদি আমি বলি, তাহলে সূত্রটা কি হবে একটু লক্ষ্য করো, মনে আছে কিনা। আমরা এটাকে বলতাম এ বাদ বি, যাও সেটটা আমি দেখাই দিই। আর এটাকে বলতাম বি বাদে, এই অঞ্চলটাকে। আর মাঝখানের এটাকে বলতাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। আমি যদি বলতাম মোট উপাদান কত হবে এইটা আর এটা দুইটার মধ্যে, মানে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা মানে কি মোট উপাদান সংখ্যা। সেটের মধ্যে একই উপাদান সংখ্যা একাধিকবার লেখা যায় না, একবারে বেশি লিখতে পারবে না। তাহলে আমি বলতে পারি নাম্বার অফ এ যোগ করলাম আর নাম্বার অফ বি যোগ করলাম, তাহলে কিন্তু এখানে কিছুটা ভুল হয়ে যাবে। কিভাবে? আমি এ পুরোটা একবার যোগ করলাম, বি পুরোটা একবার যোগ করলাম, তাহলে মাঝখানের অঞ্চলটা দুইবার যোগ করা হয়ে গেল। আমি তো তোমাকে যদি বলি এ আর বি এর ক্ষেত্রফল যোগ করলেই এই দুইটার একসাথে যেটুকু আছে ওইটুকুর ক্ষেত্রফল বের হবে, তাহলে ভুল হবে না। তুমি দেখো, তুমি এ পুরাটা একবার নিলে আবার বি নিলে, তার মানে এই একই অঞ্চল দুইবার নিয়ে নিলে তুমি, একবার বাদ দিতে হবে না তোমার যদি গণনাটা সঠিক হতে হয়। তাহলে আমরা পরে যে আবার এটা একটা বিয়োগ দিয়ে দেয় এইভাবে। আমি আর এটা প্রতিপাদন দেখাচ্ছি না, কারণ এমনি বড় হয়ে যাবে ভিডিও, সেটার মধ্যে 1.1 মধ্যে আছে, তোমরা দেখে নিও। এবার আমি যদি আগের মতোই নাম্বার অফ এস দিয়ে সবাইকে ভাগ করি, নাম্বার অফ এস, এটাকেও নাম্বার অফ এস দ্বারা ভাগ করো, তোমার প্রতিপাদন আসবে না, কিন্তু অঙ্ক করতে গেলে লাগবে, বিশেষ করে সৃজনশীলের মধ্যে। বইয়ের অঙ্ক করতে গেলেও এগুলো লাগবে না, সৃজনশীল করতে গেলে লাগবে। এই জন্য একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝো, এটা তোমার মুখস্থ রাখা লাগবে, এগুলো যে তোমার প্রতিপাদন করা লাগবে এমন না। এখন দেখো এটা তাহলে কি হবে, পাওয়ার সেট, সরি পাওয়ার সেট না তো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। সেট দেখলে পাওয়ার সেট মনে হয়, পি দিলে এটা হচ্ছে প্রবাবিলিটি, মানে এ অথবা বি আসা, ইউ মানে কিন্তু অথবা, তার মানে এই যে এখানে অথবাই লিখছি দেখো, এই জন্য এখানে ইউনিয়ন লিখতেছি, যেন তোমার মনে করতে পারো যে দুইটা একই জিনিস। তাহলে এ অথবা বি আসার সম্ভাবনা সমান, এটা এ আসার সম্ভাবনা, এটা কিন্তু এ আসার সম্ভাবনা, পি অফ এ। এটা কিন্তু বি আসার সম্ভাবনা, পি অফ বি। আর এটা কিন্তু এবং এবং ইন্টারসেকশন, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি। এবং, আর মনে রাখবা, এবং যদি কখনো থাকে সম্ভাবনার ক্ষেত্রে, এটা এবং এটা হবে, তাহলে অবশ্যই দুইটা গুণ করতে হয়, দুইটা গুণ করা লাগবে, এটা মনে রাখবা। এবং থাকলেই গুণ, ইন্টারসেকশন থাকলেই সেটার মধ্যে গুণ করতে হয়। এই যে এখানে এ এবং বি আছে না, এটা অবশ্যই তোমাকে গুণ করতে হবে। আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, দেখো। এখন আমরা এটাতে একটা অঙ্ক করি, এটা কিন্তু সূত্র, এটা লেখা শেষ, সূত্র প্রতিপাদন শেষ। এখন আমি তোমাকে বললাম তুমি ছক্কা নিক্ষেপ করছো, এখন ছক্কা নিক্ষেপ করলে জোড় অথবা তিনের গুণিতক, তিনের গুণিতক, দেখো জোড় অথবা তিনের গুণিতক। আচ্ছা বলো তো, জোড় সংখ্যার মধ্যে কে কে আছে? জোড় আছে হলো 2 4 6, তিনের গুণিতকের মধ্যে আছে 3 6। দেখো তো এই দুটা লক্ষ্য করে এর মধ্যে কমন আছে কিনা। যদি একটা আর একটার মধ্যে কমন কিছু থাকে, একটা ঘটলে আরেকটাও যদি ঘটতে পারে, তাহলে তো এটা বর্জনশীল হলো না, এটা অবর্জনশীল হয়ে গেল। তাহলে তোমাকে অবশ্যই এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি এখানে জোড় অথবা তিনের গুণিতক যখন বের করবা, তুমি এভাবে বের করতে পারো। তাহলে এখানে এটা আমরা বের করবো, জোড় আসার সম্ভাবনা কত, প্রথমে জোড় আসার সম্ভাবনা বের করি। 1/2 না, একবারে দিব না, 3/6 যোগ জোড় আসার, তিনের গুণিতক আসার সম্ভাবনা, তিনের গুণিতক কয়টা আছে? 2টা, তাহলে 2/6। দেখো যেহেতু কমন আছে দুইটার মধ্যে, এই দুইটা ইন্টারসেকশন করলে কমন কাকে পাবো? এই যে সরি 6 কে কমন পাচ্ছি, একটা কমন পাচ্ছি, তাহলে একটা বাদ দিব। এটা হিসাব করো, দেখো ফলাফল কত আসে, 5/4/6, মানে এটা 2/3 আসবে। তুমি কয়টা দেখো, এটা 2/3 আসবে। আমরা করলাম এই সূত্র দিয়ে। এখন তুমি যদি বলো স্যার এত ঝামেলার দরকার কি, 1 থেকে 6 আছে, মানে 1 2 3 4 5 6, এই তো। আমি একটা একটা করে দেখব জোড় নাকি
3 এর গুণিতক, এটা জোড়ও না 3 এর গুণিতক না, বাদ। এটা জোড়, তাহলে নিব। এটা 3 এর গুণিতক, নিব। এটা জোড়, নিব। এটা 3 এর গুণিতক, নিয়ে নিব। তাহলে অনুকূলে ফলাফল আসতেছে 4টা। মোট ফলাফল কয়টা? মোট তো সব 6টা। কাটাকাটি করো 2/3। খুবই সহজ হয়ে গেল, তাই না? কিন্তু এইভাবে যে 4টা আছে অনুকূলে, এটার সংখ্যার ক্ষেত্রে আমরা বুঝতে পারছি, কিন্তু সবসময় এটা বোঝা যাবে না। এটা সবসময় বোঝা যাবে না। কখন? যেমন এই অঙ্কটা দেখো একটু। এটা তুমি কিভাবে করবা তখন? এটা তোমাকে করতে গেলে অবশ্যই দেখো বলছে রহিমের একটি অঙ্ক সমাধান করার সম্ভাবনা 1/2। তাহলে পি অফ রহিম মনে করো, আমি শুধু শর্টকাটে লিখতেছি, রহিমের পারার সম্ভাবনা কত? 1/2। পি অফ কত? করিম, করিমের সম্ভাবনা কত? করিমের সম্ভাবনা হচ্ছে 1/3। এখন বলছে তারা স্বাধীনভাবে চেষ্টা করলে রহিম অথবা করিমের, মানে কমপক্ষে যে একজনের, রহিমের পারলেও চলবে, করিম পারলেও চলবে, রহিম করিম দুইজনেই পেরে গেলেও চলবে, কোনো সমস্যা নেই। তাহলে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত? তারা স্বাধীনভাবে চেষ্টা করবে, তাহলে রহিম অথবা করিম অথবা দুইজনেই, এটা সমাধান করার সম্ভাবনা কত? তাহলে তুমি কি করবা? এখানে ওই সূত্র বানাবো, পি অফ রহিম অথবা করিম, রহিম অথবা করিম। দেখো ইউনিয়ন কিন্তু এটা, তখন তুমি লিখবা যে আচ্ছা এটা মানে হলো পি অফ রহিম প্লাস পি অফ করিম মাইনাস পি অফ রহিম গুণ করিম, বা রহিম এবং করিম আর কি। ইন্টারসেকশন মানে কি? এবং না, মনে রাখবে ইন্টারসেকশন মানে এবং। আর এবং বের করতে গেলে গুণ করতে হয়। কেন গুণ করতে হয় এটা পরবর্তীতে বুঝতে পারবো, কোনো একটা সময় বুঝাই দিব। আপাতত তুমি এটা মনে রাখো, নাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো। তাহলে দেখো পি অফ রহিম কত? 1/2। পি অফ করিম কত? 1/3 মাইনাস পি অফ রহিম এবং করিম, তার মানে এই দুইটার গুণফল 1/2 ইন্টু 1/3। তাহলে এখানে আমরা 1/2 পাচ্ছি, এখানে 1/3, আর এটা গুণ করলে 1/6, লসাগু করলে 6, 3 + 2 - 1, তার মানে 3 আর 2 5 বিয়োগ 1, তাহলে 4/6 মানে 2/3। দেখো তো এটা 2/3 আসছে। এখন তুমি যদি বলো যে স্যার গুনে গুনে করবো, আমি দেখবো যোগ করে কিভাবে আসে, এটা কতজন কোথায় আছে, এটা কি পারবা আগের মতো? পারবা না। কিন্তু এটা আরেকভাবে করা যায়, সেটা হলো কমপ্লিমেন্টারি বা তোমার ওই পূরক ব্যবহার করে। পূরকের কথা কি বলছিলাম তুমি চিন্তা করো, এটার মানে কি? রহিম অথবা করিম মানে হলো রহিম পারলেও চলবে, করিম পারলেও চলবে, দুইজন পারলেও চলবে। তাহলে এখানে দেখো মোট কয় রকম ঘটনা ঘটতে পারে এই অঙ্ক পারার জন্য? মোট 4 রকম ঘটনা ঘটতে পারে। 1 নম্বর, রহিম করিম দুইজনই পারছে। 2 নম্বর ঘটনা, রহিম পারছে কিন্তু করিম পারে নাই। 3 নম্বর ঘটনা হচ্ছে রহিম পারে নাই কিন্তু করিম পারছে। আর সর্বশেষ ঘটনায় রহিম করিম কোনোটাই পারে নাই। আচ্ছা তুমি বলো, আমি যদি কোনোভাবে রহিম করিম কোনোটাই পারবে না, দুইজনের একজনও পারবে না, এটা বের করতে পারি, দুইজনই পারবে না আর কি, দুইজনই, সেটা যদি আমি মোট 1 থেকে বাদ দিয়ে দেই, তাহলে কি আমার উত্তর বের হয়ে যাবে না? বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি এখন বের করব হলো রহিম এবং করিম। মনে করো রহিমও পারে না এবং করিমও পারে না, রহিমের না পারার সম্ভাবনা এবং করিমের না পারার সম্ভাবনা বের করতে চাচ্ছি। এটা বের করার জন্য রহিমের না পারার সম্ভাবনা গুণ করিমের না পারার সম্ভাবনা। এখন বলো, রহিমের যদি পারার সম্ভাবনা 1/2 হয়, তাহলে না পারার সম্ভাবনা কত হবে? 1 থেকে 1/2 বাদ দিতে হবে, গুণ। দেখো করিমের পারার সম্ভাবনা যদি 1/3 হয়, তাহলে না পারার সম্ভাবনা কত হবে? পরিপূরকের ঘটনার কথা মনে করো, 1 থেকে এটা বাদ দিলেই হয়, তাহলে 1 থেকে 1/3 বাদ দিতে হবে। এবার দেখো এটা এখানেও হাফ হচ্ছে, আর এখানে 3 বিয়োগ 1 মানে 2/3, তাহলে এখানে 1/3 হচ্ছে। তাহলে দেখো রহিমও পারবে না এবং করিমও পারবে না, এরকম সম্ভাবনা কত? 1/3। তাহলে 1 থেকে 1/3 বাদ দিলে তাহলে এই উত্তর চলে আসবে। দেখো বললাম না মোট 4টা ঘটনাই ঘটতে পারে, এর বেশি কোনোভাবেই ঘটবে না। আবার বলি, রহিম পারবে কিন্তু করিম পারবে না, রহিম পারবে না করিম পারবে, রহিম করিম দুইজনই পারবে, রহিম করিম একজনও পারবে না। তো আমি রহিম করিম একজনও যদি পারবে না বাদ দেই, তাহলে কোনো না কোনোভাবে দেখো একজন পারলে হচ্ছে অথবা দুইজন পারলে হচ্ছে, এর মধ্যেই পড়ে না সবগুলা। তাহলে এখানে এটা থেকে 1 থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলে দেখবা 3 একে 3 বিয়োগ 1 মানে 2/3, এই যে চলে আসছে। দুইজনের একজনের পারার সম্ভাবনা এটা। এটা আমরা পরবর্তীতে শিখবো। আপাতত দেখো এখানে আরো কিছু জিনিস আছে, সেটা আমরা দেখি। স্বাধীন ঘটনা আমরা শিখি না, এবং থাকলে গুণ হয়। আমরা কিন্তু এভাবে মনে রাখি যে এবং থাকলে গুণ হয়। এটা কখন এবং থাকলে গুণ হয়? যদি দুইটা ঘটনা স্বাধীন হয়, যদি হয় একটার উপর আরেকটার কোনো প্রভাব না থাকে,
মনে করো তুমি এক জায়গা মুদ্রা নিক্ষেপ করছো আর একটার মধ্যে ছক্কা নিক্ষেপ করছো। দেখো, এক জায়গা মুদ্রা নিক্ষেপ করছো আর একটার মধ্যে ছক্কা নিক্ষেপ করছো। আমি বললাম মুদ্রায় হেড আসার সম্ভাবনা, এইচ আসার সম্ভাবনা, আর ছক্কায় মনে করো জোড় আসার সম্ভাবনা। সবসময় জোড়ই লিখতেছি, বিজোড় তো মন খারাপ করবে। আচ্ছা দেখ, দেখো মুদ্রায় এইচ আসার সম্ভাবনা, ছক্কায় জোড় আসার সম্ভাবনা, মাঝখানে কিন্তু এবং আছে, এবং মুদ্রায় এইচ এবং ছক্কায় জোড় আসার সম্ভাবনা কত। এখন আগে দেখো এই জিনিসটা আর এটা কি স্বাধীন কিনা। দেখো এইচ আসার সাথে ছক্কার কোনো সম্পর্ক আছে? এমন হবে যে মুদ্রায় যদি এইচ আসে তাহলে ছক্কায় জোড় আসার সম্ভাবনা বেড়ে যাবে বা কমে যাবে? কখনোই না। আবার এমন আছে যে ছক্কার মধ্যে জোড় বা বিজোড় আসলে মুদ্রা এইচ বা টি আসার সম্ভাবনা বেড়ে যাবে? না, কোনোভাবেই না। তার মানে এই যে দুইটা ঘটনা, একটা আর একটার কি স্বাধীন ঘটনা, একটা আর একটা স্বাধীন ঘটনা, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই, একটার উপর আরেকটার কোনো প্রভাবও নাই। তা এই ক্ষেত্রে যদি কখনো এবং থাকে তাহলে অবশ্যই তুমি দুইটা গুণ করে দিবা। দুইটা গুণ করে দিলেই তোমার ফলাফল আসবে। যেমন আমি যদি বলি এখানে মুদ্রা এইচ আসার সম্ভাবনা কত? এইচ আছে একবার, মোট আছে দুইটা, হ্যাঁ 1/2। জোড় আসার সম্ভাবনা, জোড় আছে কয়টা? 3টা। আর মোট ফলাফল ছক্কার মধ্যে কয়টা? 6টা। তাহলে এটা তুমি যদি দাও 3 বাই কত? কাটাকাটি করে যাও 1/2। তাহলে এখানে কত আসতেছে? 1/4। 1/4। তার মানে এখানে মুদ্রা এইচ কিন্তু ছক্কায় জোড় এরকম আসার সম্ভাবনা হলো 1/4। আমি আশা করব তোমরা বুঝতে পারছো। এখন দেখো তুমি যদি চাও স্যার আমি নমুনা ক্ষেত্র বানায় তো এটা করতে পারতাম। নমুনা ক্ষেত্র দিয়ে দেখো মুদ্রার মধ্যে এইচ, তাই না? আমি কিন্তু বলে দিছি মুদ্রার মধ্যে এইচই আসা লাগবে। আর ছক্কার মধ্যে কি আসা লাগবে? জোড়। তাহলে মুদ্রা এইচ আর ছক্কায় 2 আসতে পারে না? মুদ্রা এইচ ছক্কায় 4 আসতে পারে। মুদ্রা এইচ কিন্তু ছক্কায় 6 আসতে পারে। তাহলে মুদ্রায় এইচ কিন্তু ছক্কায় 2, 4, 6 মানে জোড়। এরকম মোট কয়টা বিন্দু আছে? 4টা। কিন্তু মোট নমুনা বিন্দুর সংখ্যা আসবে কতগুলা? মোট নমুনা বিন্দুর সংখ্যা, এটা যদিও আমি এখন শেখাইনি, পরবর্তীতে শেখাবো, আপাতত আমি বলে নিই। দেখো মুদ্রার মধ্যে পিঠ আছে কয়টা? 2টা। ছক্কার মধ্যে পিঠ আছে কয়টা? 6টা। তো এই 2টা গুণ করলে মোট কতগুলো বিন্দু হবে নমুনা বিন্দু সেটা চলে আসে। তাহলে মোট 12টা নমুনা বিন্দু হবে। তাহলে অনুকূলে 3টা, মোট 12টা। ফলাফল কত আসছে? কাটাকাটি করলে 1/4। এই যে এটাই আসবে, এটাই। আমি শুধু বোঝাতে চাচ্ছি যে এই সূত্রটা আসলেই এপ্লাই করা যাবে, প্রয়োগ করা যাবে, যে এর জন্য। এটাও আমি তোমাকে দেখিয়ে দিলাম যে ওইভাবে করলেও আসলে আসে। এটা আমি পরবর্তীতে শেখাবো। এটা সমস্যা নাই। আমি আশা করব তোমরা বুঝতে পারছো যে এখানে স্বাধীন ঘটনা বলতে কি বোঝায়, আর এবং থাকলে কখন আমরা গুণ করব এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো আরেকটা জিনিস আমরা শিখবো বেসিকের মধ্যে, সেটা হলো এই যে তথ্যভিত্তিক সম্ভাবনা। তথ্যভিত্তিক সম্ভাবনা মানে কি? এখন মনে করো বাংলাদেশের সাথে অস্ট্রেলিয়ার খেলা হবে। এখন আমি প্রথমে কিভাবে সম্ভাবনা বের করি? এখানে তো কোনো পিঠ নাই, মুদ্রার পিঠ নাই বা এমন কোনো কিছু নাই। তাহলে এখানে আমার তথ্য লাগবে। আমার যদি তথ্য জানা থাকে তাহলে আমি বাংলাদেশের জেতার সম্ভাবনা বের করতে পারবো। তথ্য কেমন? আমি দেখব যে এ পর্যন্ত বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার মধ্যে কতগুলো ম্যাচ খেলা হয়েছে। যদি দেখি 30টা মোট ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে বাংলাদেশ জিতছে মনে করো 3টায়, আর 27টায় জিতছে অস্ট্রেলিয়া। তখন আমি যে এই যে তথ্যগুলো যখন আমার জানা থাকবে না, তখন আমি বাংলাদেশের সম্ভাবনা বের করতে পারবো। আমি তখন এভাবে হিসাব করবো, 30টার মধ্যে বাংলাদেশ 3টা জিতছে, 30টার মধ্যে 3টা জিতছে, তাহলে বাংলাদেশের জেতার সম্ভাবনা হলো 1/10। কারণ প্রতি 10টা ম্যাচ হলে বাংলাদেশ কয়টা জেতে? একটা জেতে। 30টার মধ্যে 3টা জিতছে যেহেতু। তার মানে এভাবে করে আমি কিন্তু ইচ্ছা করলে, যদিও আমার এখানে ভুল হয়েছে কিনা সংখ্যা আমি আন্দাজে দিচ্ছি মন মতো যা চাই, তুমি শুধু মনে রাখো যে এইরকম তথ্য দিয়ে, অথবা তোমাকে বলতে পারে যে আমি যদি তোমাকে বলি এ এবছর আষাঢ় মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত? তখন কিন্তু আমি বলবো অনেক বেশি সম্ভাবনা, অনেক বেশি হবে। কারণ কি? আমি জন্মের পর থেকে যতগুলো আষাঢ় মাস দেখছি, প্রতিটা আষাঢ় মাসেই বৃষ্টি হয়েছে। তখন আমি বলি যে আচ্ছা এটা হতেই পারে, বৃষ্টি হবে নিশ্চিত। আর শীতকাল, কড়া শীতকালের মধ্যে আমি যদি বলি যে শীতকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, তখন বলবেন সম্ভাবনা নেই বললেই চলে। কারণ কি? আমি এ যাবৎকাল দেখে আসতেছি এটা। এগুলো হচ্ছে তথ্য থেকে, বিগত সালের, বিগত বছরের তথ্য থেকে এগুলো বের করা হয়। কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস তোমাদের বলিনি, সেটা হলো এই যে মুদ্রা নিক্ষেপে হেড আসার সম্ভাবনা যে 1/2, এটা কিন্তু
প্রতিবার নিক্ষেপে 1/2 হবে এমন কোনো কথা নাই। তাহলে একবার নিক্ষেপ করলে তো হেডও অর্ধেক আসতো, টেলও অর্ধেক আসতো। কিন্তু হয় হেড এসে পড়ে না হলে টেল এসে পড়ে না। একবার নিক্ষেপে তুমি যদি একবার নিক্ষেপ করো তাহলে 100% ক্ষেত্রে হাফ হবে না, এটা নিশ্চিত থাকো। এটা বেশিই হবে। তুমি যদি মনে করো নিক্ষেপ করছো, দেখবা যে হয় হেড এসে পড়ছে নাহলে টেল এসে পড়ছে। তাই একবার নিক্ষেপে একবারই হেড এসে পড়ছে। তার মানে হেড আসার সম্ভাবনা 1 হয়ে গেল, টেল আসার সম্ভাবনা 0 হয়ে গেল। কিন্তু এই হাফটা মূলত আসে কিভাবে? এটা অনেক বড়, বড় সংখ্যা নিয়ে তোমার চিন্তা করতে হবে। তুমি যদি 10 বার মুদ্রা নিক্ষেপ করো, এমনও হতে পারে যে তোমার 2 বার হেড আসছে, 8 বার টেল আসছে। এটা ঘটতেই পারে। যখন তুমি 100 বার মুদ্রা নিক্ষেপ করবা, তখন দেখা যাচ্ছে হবে হচ্ছে 90 বার হেড আসছে, মনে করো 110 বার, সরি আমি হিসাবে ভুল করছি। 60 বার হেড আসছে, 40 বার টেল আসছে। যখন তুমি 1000 বার বা 10,000 বার তুমি কত 1 লক্ষ লিখে ফেলছি, আচ্ছা 1 লক্ষ বার তুমি যখন নিক্ষেপ করবে, তখন দেখা যাচ্ছে 50,100 50,100 বার তোমার হেড আসছে, 49,900 বার তোমার টেল আসছে। তুমি দেখবা এদের যে অনুপাত, দেখো এদের অনুপাত কিন্তু যথেষ্ট বড়, 1:4। কিন্তু দুইটা সংখ্যার পার্থক্য কত ছিল? মাত্র 6। এই দুইটা সংখ্যার পার্থক্য কিন্তু 20 হওয়ার পরও এই দুইটার অনুপাত কিন্তু এটার থেকে ছোট হয়ে যাবে। 60-40 অনুপাত কত হয়? 20 দিয়ে কাটলে 3:2। এই দুটার পার্থক্য যথেষ্ট কম। আবার দেখো এটার কিন্তু পার্থক্য প্রায় 200 না? হ্যাঁ, 200 ডিফারেন্স। কিন্তু তারপরে আমি যদি এই দুইটার অনুপাত বের করি, দেখবা প্রায় 50-50 চলে আসবে, প্রায় 50-50। তো এই যে হেড আসার সম্ভাবনা যে হাফ, এটা কিন্তু 1 বার 2 বার মুদ্রা নিক্ষেপ করে করা হয়নি। এটা বোঝানো হয়েছে তুমি যদি অসীম সংখ্যক বার, অনেক বেশি সংখ্যক বার মুদ্রা নিক্ষেপ করো, তাহলে দেখবা যে হেড আসছে অর্ধেক বার, টেল আসছে অর্ধেক বার। এমন হয়ে যাবে, অনুপাতটা 1:2 হয়ে যাবে তখন। 1/2 মানে কি? এটা তো অনুপাতে নিলে 1:2 এর মতোই মনে হয়। 2 বার, প্রতি 2 বার নিক্ষেপ করলে একবার তোমার হেড আসছে, এরকম মনে হবে। কথা কি বুঝতে পারছো? তা এরকম তোমাকে মাঝে মধ্যে আপেক্ষিক গণসংখ্যা দিতে পারে। যদি আপেক্ষিক গণসংখ্যা বের করতে বলে, তাহলে মোট সংখ্যা নিচে দিবা, আর এখানে অনুকূলে উপরেই দিবা। দেখবা যে এখানে কিন্তু সরাসরি তোমার দশমিক এই হাফই আসবে এরকম নাই, অন্য সংখ্যা আসতে পারে। বইয়ের উদাহরণে দেওয়া আছে 2-1টা অঙ্ক, এমসিকিউ তো মাঝে মধ্যে আসে। আপেক্ষিক গণসংখ্যা বের করতে বললে মোট নিচে অনুকূল উপরে দিয়ে দিয়ে দশমিক বের করে ফেলবা, তাহলে উত্তর হয়ে যাবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা উদাহরণ এবং কাজের অঙ্কগুলো করব, আর শেষ পর্বে আমরা পুরো অনুশীলনী সমাধান করব। আসসালামু আলাইকুম।